ব্যবসায়ীদেরকে সরকারের কাছ থেকে নেয়ার মানসিকতা ছাড়তে বললেন অর্থ উপদেষ্টা। $65 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ। এক বছরে পণ্য বা বাজার বৈচিত্র্যের সাফল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের অস্বস্তি বাড়িয়েছে ভারতের সাথে সম্পর্ক। মার্কিন শুল্ক ইস্যুতে স্বস্তি। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর স্বাগত শিরোনাম শুনছিলেন। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। দুর্যোগ, রাজনৈতিক কিংবা বৈশ্বিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে নীতি সহায়তায় গেল 3 মাসে প্রায় 350 আবেদন নিষ্পত্তি করেছে এই সংক্রান্ত বাছাই কমিটি, যার প্রায় সবগুলোই ছিল ইতিবাচক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর থাকায় অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে গড়িমসির অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন মাসুম মিয়া। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ গেল 1.5 দশকে নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় বহু ব্যবসা প্রতিষ্ঠান, যাদের অনেকগুলো নাম চলে গেছে ঋণ খেলাপির তালিকায়। এসব প্রতিষ্ঠানকে টেনে তুলতে নীতি সহায়তার হাত বাড়ান নতুন গভর্নর। পর্যালোচনার জন্য গঠন করেন বিশেষ কমিটি। 9 জানুয়ারি থেকে 12 মে পর্যন্ত যেখানে জমা পড়ে 1250 আবেদন। এসবের মধ্য থেকে গেল 3 মাসে 350 আবেদন পর্যালোচনা করা হয় 24টি সভায়, যেখানে অনুমোদন পায় প্রায় সবগুলো। গঠিত কমিটি অনুমোদন দিলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর, কিন্তু অনেক প্রতিষ্ঠান বিষয়টি আমলে নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কমিটির এই সদস্য বলছেন, আর্থিক ব্যবস্থাপনার টেকসই সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগ ইতিবাচক। কিছু আমরা এমনও পেয়েছি যারা ব্যবসা করতে চাচ্ছে না, তাদেরকে কিন্তু এক্সিটের সুযোগ করে দেওয়া হয়েছে, যে কীভাবে কিছু বিক্রি টিক্রি করে, যেটা নর্মাল ব্যাংক পারে না অনুমতি দিতে পারে, সেই কাজগুলো এখানে করা হচ্ছে। নর্মাল ব্যাংকে যেমন ধরেন 2% দেওয়ার সুযোগ নাই, তাদের কিন্তু অনেক বেশি পার্সেন্ট ঋণ দিতে হয় এবং একটা নির্ধারিত বছরের বেশি তারা সময়ও দিতে পারবে না। এখানে কিন্তু সেই সুযোগটা দেওয়া হচ্ছে। আমরা গভর্নরের সাথে কথা বলছি। এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ কার্যকর হলে গতি বাড়বে ব্যবসা বাণিজ্যে। তবে দ্রুত নিষ্পত্তির জন্য বাছাই কমিটির সংখ্যা বাড়ানোর পক্ষে তিনি। আর এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যাংকগুলো তারল্য সংকটে পড়লে সেক্ষেত্রে সহায়তার পক্ষে ব্যাংক নির্বাহীরা। সেন্ট্রাল ব্যাংক যে উদ্যোগটা সাধুবাদ আমি জানাই, এবং যেটা করা হচ্ছিল অনেক অ্যাপ্লিকেশন পড়েছে, তো একটা কমিটি দিয়ে মোটামুটি এখন এটা অ্যাড্রেস করা হচ্ছে বা হিয়ারিং দেওয়া হচ্ছে, বসা হচ্ছে। এইটা একটু বিস্তৃত করলে তাহলে সময় কম লাগতো, আরও অনেকে এই আওতায় তাড়াতাড়ি আসতে পারত। যেহেতু মোস্টলি এটা যে রিসিলিং হচ্ছে, আমাদের ওই টার্ম দেখা যাচ্ছে বেড়ে, হয়তো আমি ছিল 5 বছর হয়ে গেছে 10 বছর। আমার জন্য এই যে লিকুইডিটি আমি পেলাম না, টাকাটা ফেরত যে আসলো না, তাতে করে হচ্ছে কি আমাকে আবার এই টাকাটা সবসময় শর্ট টার্ম ডিপোজিট, তো ইন দ্য প্রসেস আপনার লিকুইডিটির উপর কিন্তু প্রেশারটা আরও বাড়বে। মূলত 50 কোটি টাকার বেশি ঋণ খেলাপি সংক্রান্ত আবেদন অনুমোদন দিচ্ছে ওই কমিটি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সরকারের কাছ থেকে ব্যবসায়ীদেরকে নেয়ার মানসিকতা ছাড়তে বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আরেক সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের জন্য $65 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। গেল 1.5 দশকে আওয়ামী সরকারের আমলে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা। ডলার সংকটে মারাত্মক ব্যাহত হয় বিদেশি বাণিজ্য। আর্থিক খাতের বিশৃঙ্খলায় লাগামহীন হয়ে পড়ে মূল্যস্ফীতি। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের 1 বছরে কতটুকু এগোলো অর্থনীতি, সংবাদ সম্মেলনে তাই তুলে ধরলেন অর্থ উপদেষ্টা। বলেন, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে প্রাতিষ্ঠানিক দুর্বলতায়। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সামর্থ্য, আমার বিদ্যাবুদ্ধির হয়তো অভাব আছে কিছুটা, আর কিছুটা আমি বলে যে লিমিটেশন। আমরা তো অনেক কিছু বাধা না, আমি বলবো কিছুটা প্রতিবন্ধকতা আছে। তো এর মধ্যে যেটা করছি আমরা, তার মধ্যে যতটুকু আমরা চেষ্টা করছি সেটা আপনারা একটু, যেটাকে ইংরেজিতে বলে বেয়ার উইথ আস, মানে আমাদের সাথে একটু থাকেন। সংবাদ সম্মেলনে উঠে আসে অর্থ পাচার, ব্যাংকিং খাতে সংস্কারের প্রসঙ্গ। বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে ব্যবসায়ীদের সমালোচনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের কাছ থেকে সবসময় নেয়ার মানসিকতা ছাড়তে হবে। আমাদের কাছে বলে আপনি সব দেবেন, কি এখন ক্যাশ ইনসেন্টিভ কোনোদিনই কমাবেন না, গ্র্যাজুয়েশন করবেন না, যা যা দিচ্ছেন দিতে থাকবেন। তার মানে ওনার
টাকা পয়সা ঢালবেন, আবার টাকা পয়সা রোজগার করবেন, আর ওনারা এই যে ওনারা আরামে থাকবেন, সেটা তো রিস্ক নিতে হবে। তো তবে আনসার্টিনিটির ব্যাপারটা আমি এগ্রি। অন্য এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি, এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। এদিন চলতি অর্থ বছরের জন্য 65.5 বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। পাইকারি পর্যায়ে প্রায় প্রতিদিনই কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বাড়ছে পেঁয়াজের দাম, জানিয়ে অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন যে আমদানির অনুমতি দেয়া হলে অল্প সময়ে কমে আসবে পণ্যটির দাম। উল্লেখ্য, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 90 টাকা পর্যন্ত। ঢাকায় দেশি বিদেশি সব ধরনের পেঁয়াজের বড় পাইকারি আড়ত পুরান ঢাকার শ্যামবাজার। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী 31 জুলাই প্রতি কেজি সর্বোচ্চ 58 টাকায় বিক্রি হয় পেঁয়াজ, যা বর্তমানে 80 টাকা, আর প্রতিদিনই বাড়ছে 2 থেকে 4 টাকা করে। এর পেছনে অবশ্য যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। সংকট তো এখন দেখা যাচ্ছে, লাস্ট সিজনে আয় পড়ছে না, দেখা যায় এখন কেউ বলতেছে 2 মাসে 3 মাসে খোরাকি আছে, আস্তে আস্তে বাইর করবো, বেচবো। ব্যাপারীরা 2000 টাকার মালটা 2200 টাকা কিনতে বাধ্য হইতেছে, কারণ তার তো অমুক মোকামে 20 বস্তা দিতে হবে। যখনই সে ওই 20 বস্তা চান দিতেছে 2200, তখন সে তাকে পায় না, সেখানে 2300, কারণ একমাত্র কারণ হাটে আমদানি কম। বাড়তি এই দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও, জানিয়ে হতাশ সবাই। যদিও টিসিবির হিসাবে গেল বছর এই সময়ে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয় 120 টাকা পর্যন্ত। মালের দাম কম থাকলে ভালো, পারলে আমাদের সেল কম থাকে, বেচা কিনা তেমন হয় না। এক সপ্তাহের ভিতরে এই 80 টাকা মনে করেন, এখনো আপনার একটু কম পাবেন আর কোথাও। দেশের পেঁয়াজ উৎপাদনের প্রধান 2 জেলা পাবনা ও ফরিদপুরেও দাম বাড়ছে কিছুদিন ধরে। কৃষকদের মতে উৎপাদন ভালো হলেও বৈরী আবহাওয়ার কারণে পচন ধরেছে পণ্যটির, ফলে সংকট দেখা দিয়েছে বাজারে। পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য বাজারে পেঁয়াজ কম। উৎপাদন ভালো ছিল কিন্তু মানুষ তো পয়সা পাচ্ছে না। এদিকে আমদানিকারকদের দাবি, এই মুহূর্তে অনুমতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে অল্প সময়ে। পেঁয়াজের দাম ইন্ডিয়াতে আজকের বাজার, নাসিকের বাজার 15 থেকে 16 টাকা। ওই পেঁয়াজ আমার শ্যামবাজার এসে পড়বি 35 থেকে 37 টাকা। এই মুহূর্তে যদি বলে আইপি ছাড়ছে, আমি যদি শুনি যে আইপি ছাড়ছে আজকে বিকালবেলা 20টা পেঁয়াজের দাম কমে দেবে। 2024-25 অর্থ বছরে দেশে 44,48,000 টন পেঁয়াজ উৎপাদন হয়। এর আগের বছর পেঁয়াজ উৎপাদন হয়েছিল 39,11,000 টন, অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে 5 লাখ টনের উপরে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবার অন্তর্বর্তী সরকারের 1 বছর নিয়ে আমাদের বিশেষ আয়োজন। রপ্তানিতে নতুন বাজার অনুসন্ধান, বাণিজ্য চুক্তি কিংবা পণ্য বৈচিত্র্য, গেল 1 বছরে এসব খাতে উল্লেখযোগ্য সাফল্য নেই অন্তর্বর্তী সরকারের। উল্টো ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছে অস্বস্তি। তবে বছরের শেষ দিকে এসে ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে নতুন অস্থিরতা তৈরি হলে তার সমাধানে কিছুটা সফল হয় অন্তর্বর্তী সরকার। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। 24 জুলাই আগস্টে শিল্প কারখানায় এরকম অস্থিরতা, ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা চিন্তায় ফেলে দেয় উদ্যোক্তাদের। আশঙ্কা শুরু হয় রপ্তানি ঘিরে। খবর আসে ক্রয়াদেশ স্থগিতের। কিন্তু তারপরও অর্থ বছরে মেলে প্রত্যাশিত রপ্তানি আয়। একে সরকারের সাফল্য হিসেবে দেখা হলেও 1 বছরে নতুন বাণিজ্য চুক্তি, পণ্য বৈচিত্র্য ও বাজার অনুসন্ধানে ছিল না তেমন অগ্রগতি। দীর্ঘদিন পর পাকিস্তানের সাথে বাণিজ্য আলোচনা শুরু হয় সরকার ক্ষমতা নেওয়ার পরই, কিন্তু অগ্রগতি নেই 1 বছরে। বিপরীতে ব্যবস্থা পাল্টা ব্যবস্থা সহ নানা ইস্যুতে টানাপোড়েন শুরু হয় গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের সাথে। 1 বছরে সেখানেও আসেনি স্থায়ী কোনো সমাধান। আমরা মনে করেছিলাম যে সরকারের যে ইমেজ এবং যে যোগাযোগ, তার মাধ্যমে বিদেশি সাহায্য বেশি আসবে, সেই ক্ষেত্রে আমরা তেমন সাড়া দেখি নাই।
বিদেশি বিনিয়োগ করার ক্ষেত্রেও এই যে শ্লথ প্রবণতা সেটা থেকে যাচ্ছে, সেটাও একটি জায়গা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা দেখেছি ইন্ডিয়ার সঙ্গে বিশেষ করে আমাদের বায়োল্যাটারাল সম্পর্ক কিন্তু যথেষ্ট পরিমাণে আমি বলবো যে নিচের দিকে নেমেছে। প্রয়োজনীয়তাটা অনুধাবন হচ্ছে। আমাদের সক্ষমতার দিক থেকে আমি বলবো যে এগুলোতে আমাদের আরও আগের থেকে জোর দেওয়ার দরকার ছিল। সেদিক থেকে আমি বলবো যে আমাদের কিছুটা বিলম্বই হয়ে গেছে। ভারতের সাথে শীতল সম্পর্কের মধ্যে এপ্রিলে নতুন মাথা ব্যথা শুরু হয় ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নিয়ে। প্রথম 3 মাস অতটা গুরুত্ব না পেলেও শেষ দিকে দৌড়ঝাঁপ বাড়ে সরকারের। ফলে সে দেশ থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি গোপনীয় কিছু শর্তে মোটামুটি ছাড় পায় বাংলাদেশ, যাকে অনন্য সাফল্য হিসেবে মনে করে অন্তর্বর্তী সরকার। অবশ্য শুরু থেকে বিদেশি বিনিয়োগ টানতে ঢাক ঢোল পেটানো হলেও ফলাফল আসেনি প্রত্যাশিত মাত্রায়। অন্যান্য যেসব চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখনও দেখি না। প্রথম কথা, আমাদের এখনও ক্লিয়ার ধারণা নাই যে বাংলাদেশকে কি পরিমাণ কনসেশন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে। সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা রাজনৈতিক কনসেশন থাকতে পারে, অথবা অন্যান্য জিওপলিটিক্যাল কনসেশন থাকলেও থাকতে পারে। এগুলো আমরা এখনও জানি না। অনেকে কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছেন। নির্বাচন হলে তখন তারা হয়তো একটা নীতি যে প্রেডিক্টেবিলিটি এবং ধারাবাহিকতা সে সম্বন্ধে আরও একটু নিশ্চিত হতে পারবেন। সেজন্য অনেকে হয়তো অপেক্ষা করছেন। দীর্ঘদিন ধরে আলোচনার টেবিলে ঘুরপাক খাচ্ছে জাপান ও কোরিয়ার সাথে বাণিজ্য চুক্তি। এই সরকারও তা নিতে পারেনি সামনের দিকে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। দুর্বল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় আমানতকারীদের সকল দায়িত্ব নেবে সরকার, একথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 2025-26 অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। জানান যে সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মন্তব্য করেছেন গভর্নর। এদিকে 2025-26 অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগের অর্থবছরের চেয়ে 2.63% বেশি। আবারও পেছালো বহুল প্রতীক্ষিত চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই 3 মাস সময় বাড়ানোর ঘোষণা দেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তি নিয়ে চীন যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত চুক্তি সই আবারও পিছিয়ে গেল 3 মাস। শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই এমন সিদ্ধান্তের কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমানে 30% শুল্ক এবং চীন মার্কিন পণ্যে 10% শুল্ক বহাল রাখবে। হোয়াইট হাউস জানিয়েছে বাড়তি এই সময়ে $300 বিলিয়ন বাণিজ্য ঘাটতি মোকাবেলায় কাজ করবে দেশ দুটি। শুল্ক চুক্তির বিরতি সত্ত্বেও এ সময়ে নেতিবাচক প্রভাব পড়েছে ওয়াশিংটন বেইজিং বাণিজ্যে। গেল মাসের পরিসংখ্যান অনুযায়ী গেল 4 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে 22% কমেছে চীনা পণ্যের রপ্তানি। আর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চীনের সার্বিক আমদানি কমেছে 10.25%। যদিও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলিতে 13.5% হারে বেড়েছে বেইজিং এর রপ্তানি। ধারণা করা হচ্ছে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নিজেদের ঘাটতি পুষিয়ে নিয়েছে বেইজিং। সম্প্রতি সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে উত্তেজনা বাড়লেও নিষেধাজ্ঞা তুলে আবারও চিপ বিক্রির কথা ভাবছে এনভিডিয়া এএমডি। তবে এক্ষেত্রে আয়ের 15% মার্কিন প্রশাসনকে দিতে হবে বলেও জানায় প্রতিষ্ঠানগুলো। এছাড়া রাশিয়া থেকে তেল আমদানির শাস্তিও পেতে পারে চীন। এত কিছুর মাঝেও আগামী মাসগুলিতে বেইজিংয়ে ট্রাম্প শির মধ্যকার সম্মেলনের প্রত্যাশায় পুরো বিশ্ব। ধারণা করা হচ্ছে দুদেশের বাণিজ্য চুক্তিতে থাকতে পারে মার্কিন পণ্য, বিশেষ করে জ্বালানি, কৃষি পণ্য ও সেমিকন্ডাক্টর ক্রয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হবে চীন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন এটুকু। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।